আপনি আরও একটা যেটা অভিযোগ করেছিলেন সেটা হচ্ছে যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে, বাংলাদেশের সঙ্গে একটা কানেকশনের একটা অভিযোগ আপনি করেছিলেন, কি সেটা? দেখুন, কিভাবে কেম্যান হচ্ছে? আইল্যান্ড সংক্রান্ত অভিযোগটা যদি আপনি বলেন তাহলে সেক্ষেত্রে আমার জ্ঞান আর আপনার জ্ঞান হয়তো মোটামুটি কাছাকাছি থাকতে পারে, বিকজ আমরা উই আর ড্রয়িং ইনফরমেশন ফ্রম ইডিজ যেটুকু ডিসক্লোজার আছে, মানে যেটুকুনি সিলেক্টিভ মিডিয়া লিক্স আছে। বাট বাংলাদেশ যোগ যেটা রয়েছে সেটা আমার কাছে এর থেকেও বেশি মারাত্মক বলে আমি মনে করি। কেন বলছি আপনাকে? ওটা একটা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, যেটা একটা শ্যাডোয়ি ডিল, যেটা ইডি তদন্ত করছে। কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে, এবং ইনভেস্টিগেট করা উচিত গভর্নমেন্ট অফ, আমি তো পরিষ্কার বলেছি যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উচিত যে আমি একজন বিধায়ক এটা তদন্ত করুন যে বাংলাদেশে, দুটো খুব পয়েন্টেড করেছি, বাংলাদেশে কোনো মালদার তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় পলিটিশিয়ানের ইনভেস্টমেন্ট আছে কি নেই। যদি বলে দেন নেই, এই নিয়ে কোনো কথা নেই, আমরা তো কারোর নাম বলিনি, আমরা বলি শীর্ষস্থানীয়। নাম্বার টু, যদি থাকে, ইয়েস হয়, তাহলে প্রশ্ন এক, যদ্দূর আমি ইনফরমেশন গ্যাদার করতে পারি, বিকজ আমি ওখানে পলিটিক্যাল অ্যাক্টিভিটি করি, এটা কিন্তু 2024-এর আগে শুরু হয়েছিল। কেন আমি কথাটা বলছি? আই রিমেম্বার 2024-এর মে জুন মাসে যাদের উপর সন্দেহের তীরটা আছে তাদের মধ্যে এক দুজন কিন্তু বাংলাদেশ গিয়েছিলেন, এবং সেটা গোপন করে। কারণ আমি যখন ইলেকশনটা লড়ছিলাম তখন 1 or 2 ফাংশনারিজ টোল্ড মি কি আমরা কয়েকদিন থাকবো না। তখন প্রচার চলছে, তো ন্যাচারালি তারা প্রত্যেকে ইম্পর্টেন্ট ফাংশনারিজ। তো আমি বললাম যে কেন থাকবেন না? বললাম আমরা হায়দ্রাবাদে চিকিৎসা করতে যাব। ও ঠিক আছে, চিকিৎসার উপরে তো কোনো কথা হতে পারে না, মানুষ যেতেই পারে। ইলেকশনের পরে, ইলেকশনটা আমি জিতিনি, ইলেকশনের পরে যখন আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে তারা কিন্তু হায়দ্রাবাদ সেই সময় যাননি, মেবি বাংলাদেশ থেকে যেতে পারেন, কিন্তু বাংলাদেশে একটা মুভমেন্ট হয়েছিল। তখনই আমার পরবর্তীকালে যখন এই তথ্যগুলো এইবার যখন আমাদের দল হেরে গেল, তখন দল ক্ষমতায় থাকলে কারোর ঘাড়ে দুটো মাথা নেই যে রুলিং পার্টির কোনো পলিটিক্যাল ফাংশনারির বিরুদ্ধে কোনো কথা বলবে, সম্ভবই নয়। বিশেষ করে জেলাতে, কলকাতাতে আপনি তাও বলতে পারেন। তারা কারা? আপনি কি নাম দুটো বলতে পারবেন? দেখুন, নাম বলাটা সমীচীন এই কারণেই হবে না যে আমি কোয়াইট কনফিডেন্ট ইডি এবং এনআইএ নামটা দ্রুতই সামনে আনবে, একটু ওয়েট করুন। আচ্ছা, মানে তারা মালদারই বাসিন্দা? তারা মালদার, তারা নেতা। মানে তারা কি কোথাও গিয়ে কাউকে উস্কানি দেবার জন্য টাকা বিনিয়োগ করছে, নাকি অন্য কোনো কারণে বিনিয়োগ? মানে মোটিভটা কি? মোটিভ নাম্বার 1 হচ্ছে যে বাংলাদেশ কোনো ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি নয় না। কারোর যদি প্রচুর মানে ভালো উদ্দেশ্যে ইনভেস্টর হয় কেউ, তাহলে সে একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি। বাংলাদেশে কি হয়, একটা সুতির কাপড়, কটন অ্যান্ড টেক্সটাইল ছাড়া বাংলাদেশে কোনো ব্যবসায়ী হয় না, সবই এখান থেকে যায়। সেখানে ইনভেস্ট করা হচ্ছে বিভিন্ন সেক্টরে, ইনক্লুডিং হেলথ। তার মানেটা হচ্ছে যে ওইটা নর্মালি না কেউ নজর করে না। মানে যখন ইনভেস্টিগেশন পারিতে আসে, এসব টেম্যান নিয়ে লোকে ব্যস্ত থাকবে। বাংলাদেশে কেউ টাকা ইনভেস্ট করবে এটা? এর পেছনেও কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত আছে বলে আপনি মনে করেন? দেখুন, এটা সাবজেক্ট টু ইনভেস্টিগেশন, আমি ইয়েস বা নো কিছুই বলবো না, কারণ প্রমাণ ছাড়া এরকম কথা বলা উচিত নয়। আমি শুধু এটুকু বলতে পারি যে মালদার নেতারা যে ইনভলভড আছেন সেটা ইনভেস্টিগেশন করলে বেরোবে বলেই আমার বিশ্বাস। এবং ইন্টারেস্টিং ফিচার, এটা তো দেশের নিরাপত্তাজনিত একটা। এক্স্যাক্টলি 2024-এর 5ই অগস্টের পরে যখন বাংলাদেশে একটা র্যাডিক্যাল মুভমেন্ট হয় এবং হাসিনা চলে যান ক্ষমতা থেকে, মানে ডিফ্যাক্টো চলে গেলেন, তখন তারপরেও আমি খবর, মানে এই জানার পরে খবর নিলাম যে তখন তারপরে তো সব ভেঙে চলে দিল। যারা ক্ষমতায় এলো এনসিপি, তারা তো সব ভেঙে টেঙে আগুন লাগিয়ে, মানে সামান্য ভারতবর্ষের সঙ্গে যোগ আছে জানতে পারলেই আপনার মাথা কেটে নেবে, এরকম ব্যাপার হয়ে গেল। তার সঙ্গে অ্যান্টি ইন্ডিয়ান র্যান্টিং, 7 সিস্টার কেটে দেবো, চিকেন নেক উড়িয়ে দেবো, এত প্রতিদিন আমরা শুনতাম। এবং তারা যারা বলছেন তারা বড় বড় নেতা হন। সেই সময় ব্যবসাটা অক্ষত ছিল। কোশ্চেন হচ্ছে যে যেখানে বাংলাদেশের লোকেদেরই ব্যবসা অক্ষত থাকলো না, কত ভালো হোটেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। দ্যাট রেজেস এ কোশ্চেন, যেখানে আমি এনআইএ তদন্ত দাবি করেছি যে সেখানে কি কোনো ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল উইথ দিস ফোর্সেস, না তুমি এটা করো না। এইটা আমার কাছে মনে হয়েছে যে ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে অত্যন্ত উদ্বেগজনক। আমি মনে করি ইমিডিয়েটলি, বারবারই বলছি, ইমিডিয়েটলি ইডি অ্যান্ড এনআইএ জয়েন্ট টিম পাঠাক, মালদাতেও পাঠান, বাংলাদেশেও পাঠান, বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গে পাঠান, ভালো করে ছানবিন করুন।
ইনভেস্টমেন্ট হয়ে থাকলে কত টাকা ইনভেস্ট হয়েছে, কতশো কোটি টাকা ইনভেস্ট হয়েছে, কী রুটে গেছে, হাওয়ালা রুটে গেছে না ব্যাংক ট্রানজাকশন হয়েছে, না দুটোই 50-50 হয়েছে, এইটা কিন্তু ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে যুক্ত। এটা কিন্তু শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ফ্রড বা নয়, এইটার ইনভেস্টিগেশন ইমিডিয়েট হওয়া উচিত। ইট ব্রুকস নো ডিলে। ঠিক। আমি এখান থেকে আরো দুটো জিনিস একটু আপনার কাছ থেকে জানতে চাই। সেটা হচ্ছে এই যে বিনয় মিশ্র কয়লা পাচার মামলায়, নামটা তো অনেক দিন ধরে রয়েছে এবং ইডি স্ক্যানারেও রয়েছে নামটা, এবং একই সঙ্গে আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে বীরভূমের অনুব্রত মণ্ডল, গরু পাচারের সঙ্গে যার নামটা জড়িত ছিল, অভিযোগ ছিল একাধিক, আমি সবগুলোই অভিযোগ বলবো, সেটা আপনিও জানেন যে যতদিন না সেটা প্রমাণিত হয়, অভিযোগ সবটাই অভিযোগ। তাহলে কি এইগুলোর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো যোগ সত্যিই আছে? আপনি কি দেখেছেন? দেখুন, প্রথম জনের সম্পর্কে আমি বলতে পারবো না, বাট অ্যাজ পার অ্যাভেলেবল রেকর্ডস তিনি কোনো একটা সময় তৃণমূল যুব কংগ্রেসের একটা পদে ছিলেন, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসেছিল। মানে তৃণমূল কংগ্রেসের যে পদ যেভাবে ঘোষণা হতো সোশ্যাল মিডিয়া, টুইটার হ্যান্ডেলস এটসেট্রা, সেখানে কিন্তু তার নামটা কোনো একটা পয়েন্ট অফ টাইমে জায়গা সময়টা। এই যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছনো টাকা বা গুপ্তধন, যেটা আমরা শুরুতে প্রশ্নটা করেছিলাম, সেইটার কি কোনো লিঙ্ক এই বিনয় মিশ্রের সঙ্গে রয়েছে? এই যার নাম বললেন, একে আই থিঙ্ক ইন্টারপোল রেড কর্নার নোটিশ ইস্যু করেছে। হি ইজ এ ভেটারান ক্রিমিনাল অন দ্য রান। এখন অনেক মিডিয়া রিপোর্ট বলে যে তিনিও কোনো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই লুকিয়ে রয়েছেন। আই জাস্ট ফেল টু আন্ডারস্ট্যান্ড কেন ওটাকে মানে এক্সট্রাডিশন করা যাচ্ছে না এত বছর ধরে, তাহলে জিনিস আরও বেশি ক্লিয়ার হতো। বাট আমি এটা বললাম যে যদি কেউ লুকিয়ে থাকেন, তার এরকম ট্র্যাক রেকর্ড থাকে, নাথিং ক্যান বি রুলড আউট অ্যাট দিস স্টেজ। সবটাই পারভিউয়ের মধ্যে আনা উচিত। সেকেন্ড, আপনি যার নাম বললেন, বীরভূমের একজন নেতা, তিনি গ্রেপ্তার হয়েছেন অলরেডি এবং তারপরে তিনি বেলে আছেন। এখানে এখনো পর্যন্ত এই বিষয়টা সব থেকে ভালো উনিই বলতে পারবেন। বাট এত বড় একটা অর্গানাইজড ক্রাইম হলো, যাতে ইডি তাকে গ্রেপ্তারও করলো, বেরিয়ে গেলেন। দেখুন, উনি তো একটা কারোর ব্লেসিংস তোনার উপর ছিল। আই থিঙ্ক হি ইজ এ সিজন পলিটিশিয়ান। অনুব্রত মণ্ডল, আপনি যার নাম বলছেন, উনি এবং মাস লিডারও, মানে হোয়াট এভার ইউসে, তার কাছে তিনি অনেক মানে বড় সংগঠন করতেন ওখানে। আমার মনে হয় যে ওনার পরিষ্কার করে বলে দেওয়া উচিত, এটা ওনারই বলা উচিত এটাতে, কারণ হি নোজ বেস্ট যে এটাতে কার কার মদত ছিল এবং কেন এটা উনি করেছিলেন বা করতে বাধ্য হয়েছিলেন, হোয়াট এভার ভার্সন হি গিভস। কিন্তু ওনার এটা মনে হয় এবার ওটা ওনারও খোলসা করে বলা দরকার আছে। আমরা ওনার মুখ থেকেও এটা শুনতে চাই। অনুব্রত মণ্ডলের কথা আপনি বলছেন, বলা উচিত, বলে দেওয়া উচিত এবারে কি হয়েছে। উনি তো সাফার করেইছেন। উনি তো একটা বড় সময়, শুধু উনি না, ওনার মেয়ে পর্যন্ত জেলে গেল। একটা মানুষের কাছে এটা পেনফুল ছিল ওনার কাছে। আমি ডেফিনেটলি, উনি রাজনৈতিকভাবে করেছেন, অন্যায় করেছেন, সব মালা, ওনার মেয়েও তো জড়িয়ে গেল এটার মধ্যে। সো আই থিঙ্ক